হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? আমরা প্রথম ক্লাস শুরু করেছিলাম সেল বায়োলজি নিয়ে। তো আজকে সেকেন্ড ক্লাস আমরা করব। যে আমরা জেনেছিলাম যে সেল কি জিনিস এবং সেলের যে বেসিক প্রপার্টিগুলো আছে, সেল থিওরি সম্পর্কে আমরা জেনেছিলাম, সেল ডিসকভারি হিস্ট্রি আমরা জেনেছিলাম এবং কোথায় কোথায় কোন ধরনের সেল থাকে, তার ফাংশন কী হয়, সেগুলো আমরা ইন ডিটেলস একটু জেনেছিলাম, ইন্ট্রোডাকশন জেনেছিলাম। তো আজকে আমরা যেটা শুরু করব, যে সেলের বাইরে একটা পর্দা থাকে যাকে আমরা এনভেলপ বলে থাকি। সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকম, প্রাণী কোষের ক্ষেত্রে একরকম, অ্যালগির ক্ষেত্রে এবং ফাঙ্গাসের ক্ষেত্রে ওই সেল ওয়াল থাকে, সেই সম্পর্কে আমরা জানব। তো আমরা যদি দেখি যে সেল এনভেলপটা কী জিনিস, না যেটা অ্যাকচুয়ালি সেলকে প্রোটেকশন দেয়, বাইরে একটা আবরণ বা পর্দা যেটা প্রোটেকশন দেয়, কোষকে প্রোটেকশন দেয়, সেলকে প্রোটেকশন দেয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা সেল ওয়াল যেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, এবং আমরা জানি যে সেল ওয়াল শুধু উদ্ভিদ কোষ নয়, সেটা ফাঙ্গির ক্ষেত্রেও থাকে এবং কিছু কিছু অ্যালগির ক্ষেত্রেও থাকে, এবং হচ্ছে অ্যানিমেল সেলের ক্ষেত্রে থাকে আমার সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন। তো আমরা দেখতেই পাচ্ছি দুটো সেল, একটা হচ্ছে প্ল্যান্ট সেল আর একটা অ্যানিমেল সেল। প্ল্যান্ট সেল, অ্যানিমেল সেল প্রায় সবাই একই রকম, বাট বেসিক কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? না প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকে সেল ওয়াল, আউটার কভারিং, যেটা বাইরের কভারিংটা সেটা হচ্ছে সেল ওয়াল, কিন্তু অ্যানিমেল সেলের ক্ষেত্রে থাকে যেটা আমরা সেল মেমব্রেন ও প্লাজমা মেমব্রেন বলে জানি। প্ল্যান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু অ্যানিমেল সেলের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে আমরা দেখব কি জিনিস অ্যাকচুয়ালি। যদি আমরা দেখি, যদি আমরা অ্যানিমেল সেলই দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের অ্যানিমেল সেলকে কি বলা হচ্ছে, না হচ্ছে এটা সেল বাইরের যে আউটার কভারিং, যাকে আমরা সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন বলি, और सेल मेम्ब्रेन। এই সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন এটা কি দ্বারা গঠিত হয়? না অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন তৈরি হয় মেনলি প্রোটিন, লিপিড, প্রোটিন মলিকুল দ্বারা। প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এই যে মলিকুলগুলো কি কি থাকে, না প্রোটিন, লিপিড এবং প্রোটিন মলিকুল, এই দ্বারা অ্যাকচুয়ালি আমাদের যে প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন গঠিত হয়। তো এই প্রোটিন, লিপিড, প্রোটিন মলিকুলগুলো থাকে কিভাবে সেল মেমব্রেনের মধ্যে? না আমরা যদি দেখি, স্ট্রাকচার দেখি, তাহলে বুঝতে পারবো। না সেল মেমব্রেনকে যদি আমরা একটু দেখি, মেমব্রেনকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এটা একটা লেয়ার যেখানে থাকে মেনলি প্রোটিন। এইটা দেখতে পাচ্ছি আমরা দুটো লেয়ার আছে, যেটা অ্যাকচুয়ালি থাকে লিপিড লেয়ার, অর্থাৎ লিপিডের বাই লেয়ার, দুটো লিপিডের বাইস্তরীয় লেয়ার থাকে। তারপরে থাকে আবার প্রোটিন লেয়ার। এই যে লিপিড, প্রোটিন, লিপিড এবং প্রোটিন, লিপিড মলিকুলগুলো যেগুলো অ্যাকচুয়ালি থাকে হচ্ছে বাই লেয়ার আকারে, যাকে আমরা বলে থাকি হচ্ছে লিপিড বাই লেয়ার। কিরকম লিপিড থাকে এখানে? না মেনলি থাকে আমাদের ফসফোলিপিড থাকে, তার সঙ্গে কোলেস্টেরল থাকে, তারপরে ফসফোগ্লাইসেরাইড থাকে, এগুলো আমরা থাকি জানি। তো এই লিপিড যেগুলো ফসফোলিপিড মলিকুল, যদি আমরা একটাকে ফসফোলিপিড মলিকুলকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তার একটা হেড রিজিয়ন আছে। কি রিজিয়ন? না হেড রিজিয়ন। কিরকম হেড? না একে পোলার হেড রিজিয়ন বলে, যেটার নেচার অ্যাকচুয়ালি প্রকৃতি হচ্ছে জলাকর্ষী, জলকে আকর্ষণ করে, হাইড্রোফিলিক।
বাট এই টেল রিজিয়নটা যেটা অ্যাকচুয়ালি ফসফোলিপিডের টেল, যাকে নন পোলার টেল রিজিয়ন বলে, যেটা অ্যাকচুয়ালি হাইড্রোফোবিক ইন নেচার। কোষের মধ্যে এই সেল মেমব্রেনের মধ্যে লিপিড মলিকুলগুলো একটা বাইলেয়ারের মধ্যে আছে, যার হেডটা কোন দিকে আছে না ইনওয়ার্ডস, আউটওয়ার্ডসের দিকে আছে, এবং লিপিড মলিকুলগুলোর এটা হচ্ছে ইনার ওয়ার্ডসের মধ্যে আছে। তো এরা এই লিপিড মলিকুলগুলো যে মেমব্রেনের মধ্যে আছে, এরা কীরকমভাবে থাকে না পরপর একটা সজ্জিত থাকে, যেটা আমরা পরে দেখব যে অ্যাকচুয়ালি যে লিপিড মলিকুলগুলো কিভাবে এই প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে, সেই সিঙ্গার নিকেলসন ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল, তখন আমরা দেখব একটু পরে। তো অ্যাকচুয়ালি এই লিপিড মলিকুলগুলো একটা থেকে আরেকটা যেতে পারে, মুভমেন্ট করতে পারে। একটা লিপিড মলিকুল আরেকটা জায়গায়, আরেকটা থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট করতে পারে। কে না লিপিড মলিকুলগুলো প্লাজমা মেমব্রেনের মধ্যে পার্শ্বীয়ভাবে চলনে সক্ষম হয়। দ্যাট মিনস তারা ল্যাটারালি মুভমেন্ট করে। এটাই প্রমাণ করে দেয় যে এই মেমব্রেনের মধ্যে লিপিড মলিকুলগুলো যে চলাফেরা করছে, দিস ইজ দ্য হচ্ছে ফ্লুইডিটি। ফ্লুইডিটি মিনস হচ্ছে কি, এটা হচ্ছে কোয়াসি ফ্লুইড নেচার, কোয়াসি ফ্লুইড নেচার অফ মেমব্রেন। এই লিপিড মলিকুলগুলো মেমব্রেনের মধ্যে কিন্তু মুভমেন্ট করতে পারে, এটাই হচ্ছে মেমব্রেনের ফ্লুইডিটি, অর্থাৎ তারল্যতাকে বোঝায়। এটার কেন, এটার কাজ কি অ্যাকচুয়ালি, ফ্লুইডিটির কাজ কি না, ফ্লুইডিটি যদি আমরা দেখি তাহলে দেখব যে ফ্লুইডিটির মাধ্যমে আমাদের এন্ডোসাইটোসিস সক্ষম হয়, সেলুলার সিক্রেশন হয়, বিভিন্ন ধরনের সেল গ্রোথ অ্যান্ড মেটাবলিজম এই ফ্লুইডিটির জন্যই কিন্তু হয়ে থাকে আমাদের। আরও আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে প্রোটিন মলিকুলগুলো কিরকমভাবে থাকে। না প্রোটিন মলিকুলগুলো না মেমব্রেন, সেল মেমব্রেনের যে প্রোটিন মলিকুলগুলো এটা দেখতে পাচ্ছি যে লিপিড বাইলেয়ার মলিকুলগুলো আছে, লিপিড বাইলেয়ার একদম বাইরের দিকে আছে, যেটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড সাইড, আর এটা হচ্ছে ইনার সাইড। বাইরের দিকে যে প্রোটিন মলিকুলগুলো আছে তাকে আমরা এক্সটার্নাল প্রোটিন বা এক্সটেন্সিভ প্রোটিন বা বহিস্থ প্রোটিন বলি, আর যেগুলো ভিতরের দিকে আছে তাকে আমরা ইন্ট্রিগ্লার প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন বা অন্তস্থ প্রোটিন বলি। এবং দেখতে পাচ্ছি আমরা ফসফোলিপিডের হেড রিজিয়নগুলো আছে, ফসফোলিপিডের হেড রিজিয়নগুলো আছে যাকে আমরা পোলার হেড রিজিয়ন বলি, এবং মাঝখানে যে মলিকুলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের লিপিডের একটা বাইলেয়ার আছে, এবং সেখানে টেল রিজিয়নগুলো আছে লিপিড বাইলেয়ার। এবং আউটার সাইডে দেখতে পাচ্ছি কিছু কিছু আমাদের গ্লাইকোপ্রোটিন, দ্যাট মিনস অলিগোস্যাকারাইড চেনও কিন্তু আছে, মানে কার্বোহাইড্রেট মলিকুলও আছে, গ্লাইকোলিপিড আছে, এবং কিছু কিছু আছে আমাদের ট্রান্সমেমব্রেন প্রোটিনও আমাদের কিন্তু থাকে। দেখতে পাচ্ছি পেরিফেরাল প্রোটিন কোভ্যালেন্ট লিঙ্ক টু লিপিড মলিকুলস, পেরিফেরাল প্রোটিনস যেগুলো কিন্তু কি করে আছে না লিঙ্ক করে আছে কার সঙ্গে না আমাদের লিপিড মলিকুলের সঙ্গে। দিস দ্য আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্লাজমা মেমব্রেনের যে অ্যাকচুয়ালি স্ট্রাকচার, এটা আমরা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারি যে একটা প্লাজমা মেমব্রেন বা হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচার কেমন হয় সেটা কিন্তু আমরা এখানে দেখলে বুঝতে পারবো। এরপর যদি আমরা দেখি যে প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল থাকে, যেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু প্লাজমা মেমব্রেন থেকে অনেকটা মোটা হয়, প্লাজমা মেমব্রেন থেকে কোষ প্রাচীর অনেকটা মোটা হয়, সেল ওয়ালটা মোটা হয়, এবং এদের তিনটে লেয়ার থাকে। কি কি লেয়ার থাকে না, একটা হচ্ছে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি ওয়াল, এবং দুটোর সঙ্গে একটা কোষ আর একটা কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে সংযোগ স্থাপনকারী একটা ওয়াল থাকে যাকে আমরা মিডিল ল্যামিলা বলি। এটা কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রেই থাকে, আমাদের অ্যানিমাল সেলের ক্ষেত্রে থাকে না। প্রাইমারি ওয়াল যখন হচ্ছে একটা কোষ তৈরি হচ্ছে, প্রথমে ম্যাচুরিং সেলটা তৈরি হচ্ছে, তখন কিন্তু প্রাইমারি ওয়ালটা থাকে। আস্তে আস্তে যখন ম্যাচুরেশনের দিকে যায় তখন প্রাইমারি ওয়ালটা ডিমিনিশ হয়ে যায়, তো নষ্ট হয়ে যায়, সেকেন্ডারি ওয়াল ফরমেশন হয়, এবং তারপরে কি হয় না মিডিল ল্যামিলা আসে। মিডিল ল্যামিলা হচ্ছে একটা কোষ, উদ্ভিদ কোষ আর একটা উদ্ভিদ কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, কানেকশন করে। এবং আমরা দেখতে পাবো যে দেখছি যে একটা কোষ আর একটা কোষের মধ্যে কি হয়, একটা জাংশন থাকে, সেল টু সেল জাংশন হয়। সেই সেল টু সেল জাংশনের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের অণু, মলিকুল, আয়ন্স একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যেতে পারে। এই যে জাংশন বা পোর বা ছিদ্র থাকে, যাকে প্লাজমোডেসমেটা বলি, সেটা শুধুমাত্রই উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু থাকে না। এছাড়াও যে সেল আমরা দেখতে পাবো যে
যে সেল ওয়াল, আমাদের উদ্ভিদের ক্ষেত্রে সেল ওয়াল কি কি দ্বারা গঠিত হয়? না আমাদের উদ্ভিদ কোষ কে কি কি থাকে? না সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, লিগনিন থাকে, পেকটিন থাকে এবং কি কি থাকে? না সুবেরিন থাকে। না প্ল্যান্ট সেল ওয়াল কি কি দ্বারা তাহলে গঠিত হয় বললাম? প্ল্যান্ট সেল ওয়াল গঠিত হয় মেনলি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন। তাহলে কি কি দেখছি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন, এগুলো কিন্তু থাকে। এগুলো ছাড়াও যদি আমরা দেখি যে আমাদের যদি আমরা অ্যালগির ক্ষেত্রে দেখি যে অ্যালগির যে সেল ওয়াল, অ্যালগিল সেল ওয়াল মেড আপ অফ হচ্ছে আমাদের কাইটিন মলিকুল। ফাঙ্গি সেল ওয়াল মেড আপ অফ কাইটিন মলিকুলস। এন্ড কি থাকে? কাইটিন থাকে প্লাস হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে ফাঙ্গির ক্ষেত্রে ছত্রাকদের ক্ষেত্রে কোষ প্রাচীর গঠিত হয় কি দ্বারা গঠিত হয়? না ছত্রাকদের ক্ষেত্রে গঠিত হয় কাইটিন থাকে, তার সঙ্গে পলিস্যাকারাইড, এটা তো বহু শর্করা থাকে। মানে অ্যালগির ক্ষেত্রেও আমরা দেখবো অ্যালগির ক্ষেত্রে সেল ওয়াল গঠিত হয় মেনলি থেকেনো সেলুলোজ থাকে, গ্যালাক্টেন্স থাকে, ম্যানোজ থাকে এবং কিছু কিছু মিনারেল মলিকুলও থাকে, যেগুলো হচ্ছে আমাদের অ্যালগাল ক্ষেত্রে বা অ্যালগির ক্ষেত্রে বা শৈবালের ক্ষেত্রে। এবারে যদি আমরা সেল মেমব্রেনের ক্ষেত্রে বলি, যদি দেখি যে অ্যাকর্ডিং টু সিঙ্গার এবং নিকেলসনের মতে তারা ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল, সেই মডেলে বলছে যে প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেন কি না একটা হচ্ছে কোয়াসি ফ্লুইড নেচার, এবং যেখানে লিপিড মলিকুলগুলো কি করে না হচ্ছে মুভমেন্ট করে, ল্যাটারাল মুভমেন্ট করে, এবং তার ফলে কি হয়, কেন করতে পারছে না, তার মধ্যে ফ্লুইডিটি আছে। এবং দেখেছি আমরা যে লিপিডগুলো একটা বাই লেয়ার থাকে, দুটো লেয়ারের মধ্যে থাকে এবং সেখানে বাইরের দিকে প্রোটিন থাকে, তারপরে লিপিড বাই লেয়ার, আবার প্রোটিন থাকে, প্রোটিন লিপিড প্রোটিনের বাই লেয়ার থাকে। এবং এই যে মডেলটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইডলি অ্যাকসেপ্টেড মডেল, যেটা সর্বজন গৃহীত হয়েছে মডেলটা, সিঙ্গার নিকেলসনের ফ্লুইড মোজাইক মডেল, না লিপিড মলিকুলগুলো হিমোসিলের চূড়ার মতো একটা থাকে, যারা মোজাইক লাইক অ্যারেঞ্জমেন্টের মধ্যে অবস্থান করে। আমরা দেখেছি সেই ছবি, আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু সিঙ্গার নিকেলসন 1972 একটা মডেল দিয়েছিল যে ফ্লুইড মোজাইক মডেল, সেটা আমরা অলরেডি জানি। এবং সেল মেমব্রেনের কাজ কি যদি আমরা দেখি, সেল মেমব্রেন হচ্ছে মেনলি প্রোটেকশন দেয়, একটা সেলের সাইজ শ্যাফট সাইজ স্ট্রাকচার প্রদান করে এবং প্রোটেকশন দেয়, বিভিন্ন রকম ইনফেকশন থেকে রক্ষা করে, বিভিন্ন ধরনের ম্যাক্রো মলিকুল যাতে না ঢুকতে পারে, আনডিভিজিবল মলিকুলগুলো তাকে রক্ষা করে, সেলুলার সিক্রেশনে সাহায্য করে, মেটাবলিজমে সহযোগিতা করে, সেলুলার গ্রোথে সাহায্য করে, এই সমস্ত ফাংশনগুলো করে। কিন্তু সেল ওয়ালের সেম একই রকম ফাংশন। সেল ওয়াল উদ্ভিদের শুধুমাত্র যে স্ট্রাকচার প্রদান করে বা দৃঢ়তা প্রদান করে, মেকানিক্যাল সাপোর্ট দেয় তা নয়, এই সেল ওয়াল উদ্ভিদের বিভিন্ন রকম মলিকুল সেল টু সেলের ইন্টারাকশন করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের মলিকুলে যেমন ইন্টারাকশন হচ্ছে সেরকম আয়ন্স মলিকুলস
গুলো একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলে সেটাতেও সাহায্য করে, বিভিন্ন রকমের ইনফেকশন সংক্রমণ থেকে রক্ষা করে এই সেল ওয়াল, প্ল্যান্ট সেল ওয়াল, ইত্যাদি ইত্যাদি মেন ফাংশনগুলো আছে আরও। এবারে আমরা যেটা দেখব যে এখানে একটা জিনিস আমাদের পড়তে হবে যে এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম আমি আগের ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু সেল অর্গানেল আছে যাদের মেমব্রেন আছে, আবার কিছু কিছু সেল অর্গানেল আছে যাদের মেমব্রেন নাই। যাদের মেমব্রেন আছে তারা আবার কিছু কিছু সেল অর্গানেল কোষাঙ্গাণু তারা একে অপরের সঙ্গে ফাংশনাল কোঅর্ডিনেটে আছে, সমন্বয় সাধন করে, একে অপরের সঙ্গে কোঅর্ডিনেশন করে। কারা কারা কোঅর্ডিনেশন করে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, ভেসিকেল আছে, কিছু কিছু লাইসোসোম আছে যারা একে অপরের সঙ্গে যুক্ত আছে, কোঅর্ডিনেট আছে। এর সবগুলো হচ্ছে মেমব্রেনাস। বাট কিছু কিছু আবার আছে যেগুলো ডবল মেমব্রেনাস, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং পারক্সোবিজমও আছে যারা কিন্তু এই কোঅর্ডিনেশন করে না, এদের সঙ্গে ফাংশনাল কোঅর্ডিনেশন করে না। তাই জন্যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং পারক্সিজম এগুলো কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে আসে না। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেম তাকেই বলবো যারা একে অপরের সঙ্গে ফাংশনালি কোঅর্ডিনেশন করবে, তাকে বলবো এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত। এরপরে দেখবো আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা বিশাল বড় ভাইটাল জিনিস। আমরা যদি দেখি ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে একটা নেটওয়ার্ক দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, যাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুটো ভিতরে যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখি তাহলে দুটো পোর্শন আমরা দেখতে পাবো, একদম ভিতরে লুমিনাল পোর্শন আর এটা হচ্ছে আউটওয়ার্ড যেটা হচ্ছে এক্সট্রা লুমিনাল, অর্থাৎ হচ্ছে সাইটোপ্লাজমিক পোর্শন। তো আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সংক্ষেপে এআর বলি। এর দুটো পার্টস, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম এসিআর, কেন একে স্মুথ বলা হচ্ছে, স্মুথ বলা হয় বা অ্যাগ্রানুলার বলা হয়, স্মুথ অর অ্যাগ্রানুলার, দ্যাট মিনস মানে হচ্ছে এদের যদি আমরা স্ট্রাকচারে দেখি তাহলে দেখতে পাবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওই পোর্শনগুলোতে কি থাকে না, রাইবোজোম থাকে না। তাহলে যেখানে রাইবোজোম থাকে তাকে বলা হয় রাফ বা মসৃণ বা গ্রানুলার, যেগুলো থাকে না সেগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দ্যাট মিনস যদি আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম হচ্ছে টিউবুলার, যাকে আমরা সিস্টানি বলি। এখানে কি থাকে না, রাইবোজোমের গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে, রাইবোজোম থাকে, এরকম রাইবোজোম ছোট ছোট দানা লেগে থাকে, ওই জন্য নাম হচ্ছে রাইবোজোম অর রাফ অর হচ্ছে গ্রানুলার। একে অ্যাগ্রানুলার বলা হয় বিকজ এখানে গ্রানুলস, দ্যাট মিনস রাইবোজোম থাকে না। যদি রাইবোজোম থাকে, আমরা নর্মালি জানি যে রাইবোজোমের ফাংশন হচ্ছে কি করা, প্রোটিন সিনথেসিস করা। তাহলে আরিয়ার এর ফাংশন কি হবে না, মেন ফাংশন অফ আরিয়ার বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজ করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফাংশন করে কি না, আমাদের লিপিড সিনথেসিস করে। মেনলি কি করে না, লিপিড সিনথেসিস করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা নেটওয়ার্ক, ইউক্যারিওটিক কোষে থাকে। এটা হচ্ছে মেমব্রেনাস অর্গানেলস, এটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস সেল অর্গানেলস, যার মেন ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। প্রোটিন মেন প্রোটিনের গ্লাইকোসাইলেশন ঘটায়, লিপিড সিনথেসিস করে, স্টেরয়েড জাতীয় যে মলিকুলগুলো আছে তাদের সিনথেসিস করে। সবগুলো হয় কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো ভাগ, অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গ্র্যানিউলস দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরিয়ার। যেটা হচ্ছে এসিআর তাকে বলা হচ্ছে গ্র্যানুলার, অ্যাগ্রানুলার বিকজ অ্যাবসেন্স অফ গ্র্যানিউলস, আর রাফকে বলা হচ্ছে গ্র্যানুলার বিকজ প্রেজেন্স অফ রাইবোজোম। এরপরে হচ্ছে গলগি অ্যাপারেটাস, গলগি কমপ্লেক্স আর গলগি বডি। না কেন এরকম নাম হলো না, বিজ্ঞানী ক্যামিলিও গলগি এই গলগি বডি বা গলগি অ্যাপারেটাস আবিষ্কার করেছে।
কোথা থেকে আবিষ্কার করছে? আউলের নার্ভ সেল থেকে প্রথম একটা এরকম স্ট্রাকচার তিনি লক্ষ্য করেছিলেন, তার নাম দিয়েছিল গলগি বডি বা গলগি জোম বা গলগি অ্যাপারেটাস বলা হয়। কি হয় না, এর দুটো ফেস থাকে, একটা সিস ফেস একটা ট্রান্স ফেস। আমরা দেখতে পাচ্ছি যে সিস্টানি আছে, টিবিউল আছে, ভেসিকেল আছে, এগুলো হচ্ছে এদের স্ট্রাকচারে থাকে। সিস্টানি, তারপর ভেসিকেল থাকে, টিবিউলার স্ট্রাকচার দেখা যায়, এগুলো সব হচ্ছে গলগি বডি স্ট্রাকচার। তো মেইন যে ফাংশন সেটা হচ্ছে একটা সিস ফেস আছে, আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রান্স ফেস আছে। এই সিস ফেস ট্রান্স ফেস কি না, সিস ফেসকে বলা হচ্ছে কনভেক্স ফেস, যেটাকে বলা হয় ফর্মিং ফেস। এই তাহলে এই সিস ফেসটা হচ্ছে ফর্মিং ফেস, যেটাকে বলে কনভেক্স, আর হচ্ছে ট্রান্স ফেস যেটাকে বলা হচ্ছে কনকেভ, যেটা হচ্ছে ম্যাচুরিং ফেস। এই যে সিমিলার স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রায় একই রকম, সেখানেও সিস্টানি থাকে, এখানেও সিস্টানি আছে, সেখানে লুমেন ছিল, এদেরও লুমেন থাকে। তো এখানে এর মেন কাজ কি, গলগি বডি বা গলগি অ্যাপারেটাসের মেন কাজ কি না, এর মেন কাজ হচ্ছে প্যাকেজিং করা। কি প্যাকেজিং করেন না, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের প্যাকেজিং করে এবং প্যাকেজিং করার পর সেগুলোকে অন্য কোষে ট্রান্সফার করে বা কোষের বাইরে বার করে দেয়, সেলুলার সিক্রেশন করে। এবং কি হয়, আমরা জানি যে গলগি বডির আরও মেন ফাংশন আছে। আমরা স্পামের যে অ্যাক্রোজোমাল ক্যাপ ফরমেশন হয়, সেটাও কিন্তু গলগি বডি তৈরি করে দেয়। এছাড়াও না, যখন আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু চলে আসে কোথায় না, গলগি বডির ম্যাচুরিং ফেসে চলে আসে, উপরিতলে চলে আসে, এবং সেখান থেকে কি হয়, বাইরে বেরিয়ে আসে, মুক্তি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন করে। তাহলে এক হচ্ছে গলগি বডির আমরা ফাংশন যদি দেখি তাহলে বলবো যে এক হচ্ছে প্যাকেজিং করা, 2 নম্বর যে সিক্রেশন করা। এক হচ্ছে প্যাকেজিং, 2 নম্বর যে সিক্রেশন। থার্ড কি বললাম না, হচ্ছে স্পামের যে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হয়। যদি আমরা দেখি যে স্পামের অ্যাক্রোজোম দেখি, এই যে স্পামের অ্যাক্রোজোমাল ক্যাপ, এই অ্যাক্রোজোমাল ক্যাপ কিন্তু তৈরি করে কে না, গলগি বডি। গুড, দিস ইজ স্পাম হ্যাপ্লয়েড সেল। এরপরে হচ্ছে আমরা দেখবো যে লাইসোজোম। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে লাইসোজোম। না, লাইসোজোম কি, একটা সিঙ্গেল মেমব্রেনাস, একটা একক পর্দাযুক্ত একটা ভেসিকুলার স্ট্রাকচার। এই লাইসোজোমটা কোথা থেকে তৈরি হয় না, লাইসোজোম তৈরি হয় অ্যাকচুয়ালি গলগি বডি যে ট্রান্সফেস ছিল। ট্রান্সফেস মিনস হচ্ছে যে ফেসটা আমরা ম্যাচুরিং ফেস দেখেছিলাম, যেটা হচ্ছে কনভেক্স যে আকার ধারণ করেছিল, সেইখান থেকে তৈরি হচ্ছে আমাদের লাইসোজোম। আমরা লাইসোজোমকে ছোটবেলা থেকে যে দেখে আসি যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। কেন না, লাইসোজোমের মধ্যে ভেরিয়াস টাইপ মানে বিভিন্ন ধরনের কীরকম থাকে না, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে প্রোটিয়েজ, লাইপেজ, সালফাটেজ, নিউক্লিয়েজ, এরকম বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এবং লাইসোজোম কি করে, বিভিন্ন ধরনের জরাজীর্ণ যে সেলগুলো আছে, যে সেলগুলো ডেড সেলগুলো আছে, এবং তার নিয়ারবারিং যে সেলগুলো, কাছাকাছি যে সেলগুলো থাকে, তাদেরকেও কিন্তু ধ্বংস করে দেয় এবং নিজেও কিন্তু কি যায়, ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই জন্য একে আমরা কি বলি না, সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলি। এবং লাইসোজোম ভেরিয়াস কন্ডিশনে থাকতে পারে, সেটা প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম এবং রেসিডুয়াল বডি বা ভ্যাকুয়াল বলা হয়ে থাকে লাইসোজোমকে। এতগুলো ফর্মে থাকতে পারে। তো লাইসোজোম, এই জন্য আমরা লাইসোজোমের মধ্যে যে পলিমরফিজম যে ধর্মটা, সেটা কিন্তু লাইসোজোমের মধ্যে আমরা দেখতে পাই। এই হচ্ছে বেসিক্যালি লাইসোজোম। এর যেটা আছে আমরা দেখতে পাচ্ছি লিপিড লেয়ার নিয়ে তৈরি হয় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে। এবং এই হাইড্রোলাইটিক যে এনজাইমগুলো অর্থাৎ আর্দ্র বিশ্লেষণকারী যে এনজাইমগুলো, তারা একটা অপটিমাম যে পিএইচ, অ্যাসিডিক যে পিএইচ, মিনিমাম পিএইচ 4 থেকে 5 এর মধ্যে কি হয়, তারা অ্যাক্টিভিটি দেখায়, বেশি হাইলি অ্যাক্টিভ হয় অ্যাট দিস পিএইচে। সো বেসিক্যালি লাইসোজোম স্ট্রাকচার আর তেমন কিছু নেই। এরপরে আমরা দেখবো যেটা হচ্ছে ভ্যাকুয়েলস, যেটা মেইনলি ভ্যাকুয়াল আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাই। এবং প্ল্যান্ট সেলের প্রায় 90% জায়গা জুড়েই এই ভ্যাকুয়েল অবস্থান করে থাকে। ভ্যাকুয়েল যেমন আমরা কোষের বাইরে একটা কোষ পর্দা ছিল, তো ভ্যাকুয়েলের বাইরেও একটা আবরণ থাকে, সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার দেখা যায়, যাকে আমরা টোনোপ্লাস্ট বলি। এই ভ্যাকুয়েলসের টোনোপ্লাস্টের মধ্য দিয়ে কি হয়, বিভিন্ন রকমের যে অ্যাক্টিভ মলিকুলগুলো আছে, তারা কি করে, ট্রান্সপোর্ট করে।
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্যাসিলিটেট করে এবং ভ্যাকুলের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াস্ট ম্যাটেরিয়াল, বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের মিনারেলস, বিভিন্ন ধরনের এক্সক্রিটিভ প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি থাকে এই ভ্যাকুয়ালসের মধ্যে। এবং ভ্যাকুয়ালস যখন ওর মধ্যে বিভিন্ন ধরনের যে ধরনের পদার্থ থাকে তার উপরে বেশ করে তাদেরকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন স্যাব ভ্যাকুয়াল হয়, কন্ট্রাক্টুয়াল ভ্যাকুয়াল, যেন আমরা সংকুচিত গহ্বর আমরা পড়েছিলাম বা জানি, আমরা দেখেছি যে এককোষী যে প্রাণী আছে যারা হচ্ছে ধরো সাপোজ প্রোটোজোয়া, তারপর আমাদের অ্যামিবা, তার মধ্যে হচ্ছে প্যারামোসিয়াম, এদের ক্ষেত্রে কি থাকে না এই কন্ট্রাক্টুয়াল ভ্যাকুয়াল থাকে, সেটাও ভ্যাকুয়াল। সেই কন্ট্রাক্টুয়াল ভ্যাকুয়াল সংকুচিত ঘর তাদের ক্ষেত্রে সে কী করছে না হচ্ছে এক্সক্রিটরি মানে হচ্ছে রেচন পদার্থ রিলিজে সাহায্য করছে এবং হচ্ছে অসমো রেগুলেশন, বডির যে ওয়াটার ব্যালেন্স সেটাও কিন্তু রেগুলেট করে ভ্যাকুয়ালস। এবং প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সেল স্যাপ জানি থাকে, আমরা এই ভ্যাকুয়ালসের মধ্যেই জমা হয় এবং সেগুলো বর্জ্য পদার্থ আকারে দেহের বাইরে নির্গমন হয়। এরপরে একদম যেটা হচ্ছে একদম খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল কোষ অঙ্গাণু, যেটা হচ্ছে একটা দ্বিপর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু, ডবল মেমব্রেনাস সেল অর্গানেলস। কলিকার বলে একজন বিজ্ঞানী, যে কলিকার সঙ্গে হচ্ছে অ্যাল্টম্যান বলে একজন বিজ্ঞানী, যারা দুজন মিলে এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া নামকরণ করে আমরা জানি সবাই, যেটা হচ্ছে বেন্ডা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছিল। মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়াকে আমরা দেখতে গেলে মাইক্রোস্কোপে তাকে জেনাস গ্রিন বি দিয়ে স্ট্যান্ড করতে হয়, তবে আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাবো। দ্বিপর্দা মানে কি, মাইটোকন্ড্রিয়ার আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দিকে একটা আউটার মেমব্রেন থাকে এবং ভিতর দিকে থাকে একটা ইনার মেমব্রেন। ওই ইনার মেমব্রেনটাই ফোল্ডিং হয়ে কি হয়েছে, ফিঙ্গার লাইক একটা প্রজেকশন তৈরি করেছে, যাকে আমরা ক্রিস্টি বলি। এবং ক্রিস্টির গায়ে ছোট ছোট টেনিস র্যাকেট বলের মতো স্ট্রাকচার দেখা যায়, যেগুলোকে আমরা অক্সিজেন বলে থাকি, বা হচ্ছে ফার্নান্ডিজ বোরন পার্টিকেল বলা হয়, বা F1 পার্টিকেল বলা হয়ে থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি সার্কুলার ডিএনএ মলিকুল আছে এবং রাইবোজোম মলিকুলস ছড়িয়ে ছিটিয়ে আছে। কেমন ধরনের রাইবোজোম না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমগুলো থাকে 70s প্রকৃতির রাইবোজোম দেখা যায়। এবং আউটার মেমব্রেন হোক বা ইনার মেমব্রেন হোক, এদের মধ্যে কি হয় না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব প্রোটিন মলিকুলস, বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপ অফ যে এনজাইমগুলো তারা কিন্তু নিজেরা তৈরি করতে পারে। এবং মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনের ক্ষেত্রে আমরা আরও জানি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু আমাদের ইনার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মধ্যে সংগঠিত হয়। এবং মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স পোর্শন, ধাত্র পোর্শন, সেই ধাত্রের মধ্যে কিন্তু আমাদের যে কেলভিন সাইকেল আছে সেটাও কিন্তু সংগঠিত হয়। এবং সেটা সংগঠিত হওয়ার জন্যে যে সমস্ত এনজাইমগুলো দরকার হয় সেগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকেই তৈরি হয়। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে বাই দ্য প্রসেস অফ বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানে হচ্ছে কি দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব যে রাইবোজোমগুলোকে আমরা বলে থাকি যে মাইটোরাইবোজোম, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকে, ডিএনএ থাকে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা সেমি অটোনোমাস সেল অর্গানেল বলে থাকি। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরে যে আউটার মেমব্রেন আছে সেখানে কিছু কিছু পোর থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, যে মলিকুলগুলোকে আমরা পোরিন বলে থাকি। এবং ইনার মেমব্রেনগুলোর মধ্যে যে F1 দানা আছে সেগুলোর স্ট্রাকচারগুলো আমরা দেখব, তাহলে আরও ভালো ডিটেলস বুঝতে পারবো। যে F1 পার্টিকেলস এই মেমব্রেন, ইনার মেমব্রেন আছে একটা F পোর্শন যেটা মেমব্রেনের সঙ্গে এমবেডেড আছে, এটা আউটার পোর্শনের দিকে আছে যেটা F1 এ হচ্ছে দুটো সাব ইউনিট থাকে, তিনটে আলফা থাকে এবং তিনটে বিটা মলিকুল থাকে। এবং F পোর্শনে থাকে কি ABC করে সাব ইউনিট থাকে। এবং এর মধ্য দিয়ে যখন ইনার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন থেকে যখন F1 এর মধ্য দিয়ে H+ আয়ন মানে হাইড্রোজেন আয়ন যাচ্ছে, তখন কি হয় না ADP অ্যাডিনোসিন ডাইফসফেট একটা ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে একটা ATP তৈরি করে। আমরা এই জন্য কি বলে থাকি যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে থাকি, কেন না মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়, এনার্জি তৈরি হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে থাকি। আমাদের শরীরের মধ্যে, আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে হোক, যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে হোক, স্পার্ম সেলের ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু যে এনার্জি প্রোভাইড করে, কে এনার্জি প্রোভাইড করে না এই মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোভাইড করে। এবং কী রূপে করে না ইন দ্য ফর্ম অফ ATP কি না অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইজ দ্য এনার্জি কারেন্সি বলা। আমাদের যে শক্তি, কার্য করার যে শক্তি, আমাদের পেশির যে শক্তি, সমস্ত রকম শক্তির প্রবাহ করে এই ATP। ওকে,
ঠিক আছে, থ্যাংক ইউ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো।